তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই, এ সংসারে তোমার আমার মাঝখানেতে তাই কৃপা করে রেখেছ নাথ। রবি ঠাকুর তো আসলে প্রত্যেক অনুষ্ঠানেই আমরা রবি ঠাকুর দিয়ে শুরুটা, মানে আমাদের যেন এটা একটা আমাদের ভেতরের একটা মানে প্রাণের হ্যাঁ মানে এসে যায়। আমরা যারা আবৃত্তি জগতে আছি, আমাদের রবি ঠাকুর যেন আমাদের একটা আইকনও বলতে পারো, বা আমাদের সাধনা আরাধনা ভগবান সবকিছুই যেন রবির মধ্যে। প্রার্থনা কণ্ঠের যে চর্চাটা, সেই চর্চাটা কতটা জরুরি। কণ্ঠটাকে সবসময় সবল রাখতে হবে। নমস্কার, কথা ও কবিতায় আজকের এই মঙ্গলবারের কবিতাময় আড্ডা দিতে আমি হাজির। আমার সঙ্গে হাজির আছেন আমাদের আজকের অতিথি বন্ধু। অতিথির সঙ্গে পরিচয় করার আগে কিছু কবি, কিছু কবিতা যেগুলো অনুষ্ঠানের শুরুতেই আমাদের মনে উকি দিতে থাকে, সেই রকমই কবিতা কেন্দ্রিক গল্প এবং আজকের এই এপিসোডটা বিশেষ করে আমরা বেশ কিছু আবৃত্তি বিষয়ক এবং কণ্ঠ বিষয়ক কিছু জানার সুযোগও পাব। এমনই একজন বন্ধু আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, অর্চিতা চক্রবর্তী। নমস্কার দিদি, স্বাগত তোমাকে আমাদের আজকের এই আড্ডায়, এই পাঠশালায়। পাঠশালা বললাম তার কারণ হচ্ছে, সাধারণত আমরা যে ধরনের অতিথিদের পাই সবসময় তো সব রকম প্রত্যেকে যে সবটা জানি তা তো নয়, কেউ কিছু বিষয় একটু স্পেশাল হয়। তো তোমার কাছ থেকে আজকে আমরা কিছু শিখব এবং এই সময় যারা চর্চা করছে তাদের কাছেও এমন কিছু পৌঁছে দেব যেটা তাদের এই যে আবৃত্তি চর্চা বা শ্রুতি নাটক বলো কিংবা এই বাচিক জগতের সঙ্গে যে যে বিষয়গুলো, শুধু তো কবিতা আবৃত্তি মানে শুধু আবৃত্তি নয়, আবৃত্তি কেন্দ্রিক কিন্তু অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে। তার মধ্যে ড্রামা থাকে, কণ্ঠের ওঠানামা থাকে, আর অনেক কিছু রয়েছে। আর সেগুলো নিয়ে তুমি কি শুরুতেই বলবে নাকি শুরুতে আগে কবিতা শুনিয়ে দেবে আমাদের? দেখো, আমাদের বাচিক জগতে বিশেষ করে কণ্ঠচর্চা যারা আমরা করি, কণ্ঠ নিয়েই কাজ করি যারা, তাদের কিন্তু কণ্ঠটাকে সবসময় সবল রাখতে হবে। মানে আমরা যেটা বলি, আমাদের স্বাস্থ্য যেমন ভালো রাখা দরকার, তেমনি কিন্তু কণ্ঠটাও রাখা দরকার। আমি যেহেতু স্বাস্থ্য অ্যান্ড শারীরশিক্ষার আমি একজন শিক্ষিকা, গত প্রায় 24 বছর যাবত আমি এই জগতে রয়েছি। তো সেই বিষয় নিয়ে আমি বলতে গেলে আমার অনেকটা সময় লাগবে। হ্যাঁ, অনেকটা সময় লাগবে। আমি ছোট্ট করে বলি, ছোট্ট করে বলতে আমার পা থেকে নখ পর্যন্ত আমাকে পারফেক্ট রাখতে হবে। আমার গুরু কাজল সুরো তাই বলেন যে পা থেকে নখ পর্যন্ত পারফেক্ট রাখো। পা থেকে নখ না, মাথা থেকে পা। মাথা থেকে পা, নখ থেকে মাথা। আচ্ছা আচ্ছা। তো আর যেটা বলেন যে কণ্ঠটাকে সবসময় চর্চা করতে হয়, যেমন আমরা বিভিন্ন শ্বাসের ওপর এক্সারসাইজ করে, তারপর বিভিন্ন প্রাণায়াম করে আমরা কণ্ঠটাকে চর্চা করি। দু একটা যদি সময় থাকে আমি এক দুটো একটু দেখিয়েও দেব, তাহলে দর্শকদের জন্য বা শ্রোতাদের জন্য খুবই উপকার। হ্যাঁ হ্যাঁ, সেই শোনা কবিতায় আমি একটু রবি ঠাকুরেরই থাকছি আর কি। প্রথমেই, তোমার প্রেম যে বইতে পারি, তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই, এ সংসারে তোমার আমার মাঝখানেতে তাই কৃপা করে রেখেছ নাথ অনেক ব্যবধান। দুঃখ সুখের অনেক বেড়া ধন জনমান, আড়াল থেকে ক্ষণে ক্ষণে আভাসে দাও দেখা, কালো মেঘের ফাঁকে ফাঁকে রবির মৃদু রেখা। শক্তি যারে দাও বহিতে অসীম প্রেমের ভার, একেবারে সকল পদ্মা ঘুচায় দাও তার। না রাখো তার ঘরের আড়াল, না রাখো তার ধন, পথে নেমে নিঃশেষে তার করো অকিঞ্চন। না থাকে তার মান অপমান, লজ্জা শরম ভয়, একলা তুমি সমস্ত তার বিশ্বভুবনময়। এমন করে মুখোমুখি সামনে তোমার থাকা, কেবল মাত্র তোমাতে প্রাণ পূর্ণ করে রাখা। এ দয়া যে পেয়েছে তার লোভের সীমা নাই, সকল লোভ সে সরিয়ে ফেলে তোমায় দিতে ঠাই।
ভারী সুন্দর দিদি। রবি ঠাকুর তো আসলে প্রত্যেক অনুষ্ঠানেই আমরা রবি ঠাকুর দিয়ে শুরুটা, মানে আমাদের যেন এটা একদম, একটা আমাদের ভেতরের একটা মানে প্রাণের হ্যাঁ, মানে এসে যায়, আমরা না চাইতেও যা এসে যায়, একদম মানে চাওয়ার আলাদা করে জায়গাই থাকে না, না। আমরা যারা আবৃত্তি জগতে আছি, আমাদের রবি ঠাকুর যেন আমাদের একটা আইকনও বলতে পারো, বা আমাদের সাধনা, আরাধনা, ভগবান সবকিছুই যেন রবির মধ্যে, প্রার্থনা। প্রার্থনা সবকিছুই। তাই শুরুতেই আমি নিজের কথা বলি, আমি ভগবান মানি না বা আমি কোনো পুজো আচ্ছা করি না, আমি রবি ঠাকুরকে পুজো করি। আসলে এক একটা মানুষের তো এক একটা বিশ্বাসের জায়গা থাকে, একদম সেই জায়গা থেকে এই সৃষ্টির আঙিনায় বেক্ষণ মেলতে মেলতে মানে কতটা পথ পেরোলে, কি মনে হয় যে পথটা, এই যে পেরোতে পেরোতে যাচ্ছ, কি শিখতে শিখতে আমার যাচ্ছ? পথটা কিন্তু খুব একটা সুগম পথ নয়, মানে কঠিন পথের মধ্য দিয়েই আমি এসেছি। আমি কিন্তু সুদূর নর্থ বেঙ্গলের মেয়ে, মানে আমি কোচবিহারের মাথাভাঙ্গা নামক একটি গ্রামের কিন্তু এই থেকে। যে এতটা সময় কথা বললাম, আমি কিন্তু কোনো টান পাইনি। হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে আমার এই পথ চলাটা খুব কঠিন। মানে আমি যখন কোচবিহারে, আমি দিনহাটা গার্লসে 5 বছর সার্ভিস করেছি, করার পর আমি এখানে ট্রান্সফার হয়ে আবার এসএসসি দিয়ে এখানে যখন এলাম 2007-এ, আমার কিন্তু কথা নিয়ে অনেকবার টুকেছে। তো সেই জায়গা থেকে আমি নিজেকে অনেক, জানি না তোমরা বুঝতে পারবে আমি কতটা ইমপ্রুভ করেছি। তার জন্য আমাকে হাত ধরে টেনে তুলেছে আমার গুরু কাজল সুর মহাশয়। তিনি শ্রদ্ধেয় আমার। তিনি আমাকে পথ চলা শিখিয়েছেন, কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, এবং কতদূর কি করতে পারবো, বা আমার উচ্চারণ, আমার ওকারান্ত উচ্চারণগুলো কিন্তু আমার খুব অসুবিধা হতো। আমি মন বলতাম, আমি অন্য বলতাম না, আমি অন্য বলতাম। এটা না আসামের দিকেও যারা থাকে হ্যাঁ, দিদি, আমি হ্যাঁ। দেখেছি এই জিনিস, এই ব্যাপারগুলো আছে তাদের মধ্যে একদম বেশ একদম কিছু, আমাদের সকলের ওই নয়। দিকটাতে, তারপরে যাবা খাবা এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মধ্যে ছিল। আমি স্বীকার বা করতে, অনেকটা সময় কথা হ্যাঁ, বলতে বলতে চলে আসে। চলেও আসে, বা বাড়িতে যখন আচ্ছা, মা এরকম বাবার গল্প সঙ্গে। তো আমরা শুনবো, কিন্তু সময় যেহেতু আমাদের একটু বেঁধে দেওয়ার হ্যাঁ, ব্যাপার, নিশ্চয়ই নিশ্চয়ই। তো পরে হ্যাঁ। কি শোনাচ্ছ এবার? আমার শ্রদ্ধেয় কাজল সুরেরই একটি কবিতা শোনাবো। আমরা জানি তিনি একজন, দু এক কথা বলে নিই কবিতাটি সম্পর্কে। তিনি একজন বাচিক শিল্পী শুধু নন, তিনি একজন নাট্যকার। আমরা জানি শ্রুতি নাটকের জনক তিনি। তো তার সঙ্গে তিনি কিন্তু একজন লেখক। তিনি প্রচুর বই তার বাইরে রয়েছে, শ্রুতি নাটকের বই, কবিতার বই। তার থেকে আমি একটি কবিতা, প্রেমালাপ, তার থেকে একটি কবিতা, প্রেমের কবিতাই আমি একটু চেষ্টা করছি। তুমি এলে, অবশেষে সেই এলে। কি হলো এত তাড়া কিসের? এসেছো যখন, তখন স্থির হয়ে বসো। এসো আমরা একটু চা খাই। না না, তোমার হাত লাগাতে হবে না। এসেছো যখন, তখন বসো, থিতু হও, হাতের ওপর হাত রাখো। জীবনের এত তাড়া থাকলে দুঃখের কথা বলবে কখন? এক একটা নারী, এক একটা মহাভারত কিংবা রামায়ণ, সব তোমার কথাই শুনবো, আমারটা বলবো না, শুনবে না? তাহলে আবার বলছি, একটু সময় দাও। দুঃখের সাতকাহন দেহানিয়ায় সময় লাগে। জানি জানি তোমার অনেক কাজ আছে, কাজেই এসেছো, তাই দ্রুত কাজের কথায় আসতে চাইছো। পিএইচডি করায় ছেদ পড়েছে, আবার শুরু করবে? কেন ছেদ পড়লো তার সবিস্তারে বলবে, শুনবো শুনবো। তবে তার আগে একটু অকাজে থাকবো। অকাজও একটি কাজ, তারও মূল্য কম নয়। জীবন তো একটাই, পরজন্মে আমার এতটুকু বিশ্বাস নেই। যা হবে সব এই জীবনেই হবে, পিএইচডিও। নিজস্ব কিছু পাহাড়, নিজস্ব কিছু নদী, নিজস্ব কিছু সমুদ্র, তাদের সামনে সময় করে বসাই হলো না। না তোমার না আমার, সুখ দুঃখের কথাও কিছু হলো না। জীবন দ্রুত ধাবমান, শুধু কাজ আর তাড়া, তাড়া আর কাজ। টার্গেটে পৌঁছানোর চাপে সবাই বুড়ো হয়ে যাচ্ছে। টার্গেটে পৌঁছলই বাড়ি, গাড়ি, মল, রেস্টুরেন্ট, কিন্তু ভালো করে কোনো সাহিত্য কিংবা কবিতা
একান্ত করে পড়াই হলো না। পাবলো পিকাসোর কথাটা মনে করো, আই ডু নট সিক, আই ফাইন্ড। আচ্ছা, অনেক ভেবেছি তোমার পাশে বসে দীর্ঘ সময় ধরে অনেক অনেক কথা হবে, হয়নি। আচ্ছা, ভালোবাসা বস্তুটা কি জানো তুমি? আমাকে বুঝিয়ে বলো না। একে অন্যজনের দেখভাল করা, লাগেজ বহন করা, মায়া, মমতা, স্নেহ, নাকি খালি শরীর, নাকি বিয়ে করে বৈধ সেক্স করার স্বাধীনতা, নাকি শেষ বয়সের অধীনতা? এসেছো যখন, তখন অন্তত বসো, হাতের ওপর হাত রাখো, ঠোঁটের ওপর ঠোঁটের স্পর্শে চোখ দুটোকে ঢাকো। We do not remember days, we do not remember moments. তুমি আমার নিজস্ব নদী, যে নদী অন্য খাতে বয়ে গেলেও তোমার কাছেই থাকে, তোমার কাছেই থাকে। ভারী সুন্দর বলেছ, ভারী সুন্দর। লেখা বলা দুটোই রেশ যেন এখনো নদীর মতো বয়ে চলেছে, তরঙ্গ বাজছে। সময় হয়েছে, নিয়ে নিচ্ছি বিরতি, সাথে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। সঙ্গে রয়েছেন আমাদের একজন ভীষণ মিষ্টি বন্ধু, আমাদের গুণী বন্ধু বলা যায়, কারণ একদিকে শিক্ষকতা, শিক্ষিকা, সঙ্গে আবৃত্তি এবং অনেকগুলো অনেকগুলো প্রফেশনের সঙ্গে টুকরো টুকরো হলেও তার যে একটা যোগ, সেটা কি সুন্দরভাবে তিনি আজকে আমাদের সঙ্গে বিভিন্নভাবে তার যে উপস্থাপনা, তার মধ্যে কিন্তু টুকরো টুকরো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সে কথা তো আমরা বলবই এবং আবারও ফিরবো তার কাছে। তবে তার আগে আপনাদের বলি, কথা ও কবিতায় যারা অংশগ্রহণ করতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। অর্চিতাদি, তোমার এই যে তোমার স্কুলে পড়ানো, দূর থেকে নর্থ বেঙ্গল থেকে এখানে আসা, এবং গুরুর সান্নিধ্যে থেকে এই যে লড়াই করা, নিজের ভাষার প্রতি যত্ন এবং দক্ষতার সঙ্গে আবৃত্তি করা, তোমার কি মনে হয়, দেখি আমার সঙ্গে মিল খুঁজে পাই কিনা। সেটা হচ্ছে, আমি যেটা আমার ছাত্রছাত্রীদের বলি যে আবৃত্তি কিন্তু শুধু ওই আবৃত্তির মধ্যে সীমাবদ্ধ নয়, তা কিন্তু আমাদের সৌন্দর্য বিকাশ থেকে শুরু করে আমাদের আভিজাত্য, আমাদের সমস্ত কিছু, আমাদের ব্যক্তিত্বকেও সেটা ফুটিয়ে তোলে, অটোমেটিক কিন্তু এটা তৈরি হয়ে যায়। হ্যাঁ। আমি জানি না, একজন শিল্পী যখন রাস্তায় চলাফেরা করেন, একটু হলেও কোথাও গিয়ে যেন বোঝা যায়, আমি সকলের ক্ষেত্রে বলছি না, যারা একেবারে ভেতর থেকে এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত থাকেন, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের পোশাক আশাক, তার কিন্তু একটু ছাপ থাকে। এটা আমরা কিন্তু দেখি এবং অনুভবও করি। তুমি ঠিক একদম মনের কথাই বলেছ। এই ছাপটা যদি না থাকে তাহলে তুমি আলাদা কিসের? তুমি একজন বাচিক শিল্পী কি করে হলে? তোমার কথায় যদি মিষ্টিত্ব না থাকে, মধু না থাকে, তুমি যদি কর্কশভাবে রাস্তায় কথা বলো, নিশ্চয়ই তোমাকে কেউ পছন্দ করবে না, বা তোমাকে কেউ নেবে না, অ্যাকসেপ্ট করবে না। কথা বলাটাও তো শেখার একটা বিষয়। এটাও কিন্তু একটা শেখার বিষয়। এবং আরেকটা যেটা, আমরা আবৃত্তি করি অন্যের কবিতা, মানে কবির ভাবধারাগুলো সে লেখে, সেটাকে আমরা প্রকাশ করি, তার রূপ দিই, তাকে ছবি আঁকি আমরা কবিতা দিয়ে। তো কথা, যেগুলো উনি কথা লিখছেন, সেটাকে আমরা ছবি তৈরি করে দর্শকের সামনে, শ্রোতাদের সামনে এনে দিই, ভাববোধটা জন্মায়। তো এটা করতে কিন্তু সহজ নয় ব্যাপারটা। এই একেবারেই সহজ নয়। আমরা কি গ্যাপে তুলে দিলাম রে একটা কবিতা বলে চলে যা, না, সেটা কিন্তু নয়। এই জন্য আগে একটা মাইন্ড সেটআপের ব্যাপার থাকে, এবং এটাকেই আমরা যেন এই লেভেলটাকে যেন তুলতে পারি। আমার বর্তমান ছাত্রদের কাছে বা যারা এই জগতে আছে, কণ্ঠশিল্পীদের কাছে এটাই আর্জি, যে আমরা যেন আমাদের জায়গাটাকে তুলে আনতে পারি, গানের মাঝখানে যেন আমরা স্টপ গ্যাপ না হই, আমরা যে আমাদের যেন নিজস্বতা থাকে, আলাদা একটা জায়গা থাকে, একটা যেন আমাদের নিজস্ব জায়গা। সেটা কিন্তু তুলনামূলক অনেকটা বেড়েছে। এবং আমরা জানি, আমি একটু ছোটবেলা থেকে আসি, আমার ছোটবেলা মাথা ভাঙাতে বড় সব যদি এখন শুনে নি, পরে কি শুনবো দিদি? আমরা একটুখানি একটা কবিতা শুনে নিই, তারপর আবার তোমার ছোটবেলায় আসবো, আমার মনে থাকবে। ঠিক শোনা। এখন প্রেমের নয়, একটু বাস্তব কবিতা শোনাই। হচ্ছে কার্তিক মোদকের লেখা, ভালো নেই কেউ।
বর্তমান পরিস্থিতিটা এমন চলছে যে আমরা সত্যি মনের দিক থেকে ভালো নেই, ভালো থাকার চেষ্টা করি, কবিতা গান সব কিছু দিয়ে ভালো থাকার চেষ্টা করি। দেখি কার্তিক মোদক কি বলেছেন কবিতাতে। দিন যাপনের প্রতিদিন মুখোমুখি বসে ভাবি এই কথা, চারিদিকে মিথ্যাচার, গোপন সহবাসে অন্তরঙ্গ বাতাসে, শহর ও গ্রামে মানুষের দুঃখ গভীর অনুভবে ওঠে ঝড়। ভালো নেই কেউ, ছায়ার আড়ালে 20 শতকের গালিচায় মেঘ আসে। বেঁচে থাকা ভূমণ্ডলে বৃষ্টি সুতো, সেই সুতোর ঘুড়ির লাটায়ের টানে যত কাছে আসি তত দূরে দূরে সরে যায় স্বজন বান্ধবেরা। ভালো নেই কেউ, কোথায় যাব, কার কাছে একটু ভালোবাসা পেতে, রক্তে মিছিলে স্লোগানে মানুষের পাশে থেকে, বন্ধ কারখানা খোলার দাবিতে বিদ্রোহ বন্দনায়। ভালো নেই কেউ, চোখে মুখে অমাবস্যার ছায়া, আলো নেই, আশা নেই, নেই কোথাও একটুও খড়কুটো। স্রোত জলে ভাসমান মোমের পুতুলে শুনি মেঘের গর্জন। ভালো নেই কেউ, ভালো নেই। চারপাশে অস্থির সাপদের উল্লসিত গৃথনুর চিৎকারে ভেতর ঘরের দরজা কপাট দিয়ে রাখি শত্রুর মোকাবিলায়, চুপটি করে বিলাসিতায়। ভ্রু কুঞ্চনে বাঁচার তাগিদে সব অপরাধ ঠেকে ভালো নেই কেউ। পথ চলতে নিজেকে গুটিয়ে শামুকের মতো পথ চলি, কপর দক্ষিণ শূন্য যোগ ফলে। যেতে চটি জুতো ছিঁড়ে পথ প্রান্তরে, পাহাড় পর্বত ডিঙিয়ে নতুন তরদেশে, মানুষের কাছে মানুষকে ভালোবেসে। ভালো নেই কেউ, আছে শুধু গাল ভরা হাসি প্রতিশ্রুতি। শুধুমাত্র বেঁচে থাকবো বলে, শুধুমাত্র বেঁচে থাকবো বলে আজও আমরা বেঁচে আছি তোমাদের কাছাকাছি। আজও আমরা বেঁচে আছি তোমাদের কাছাকাছি। তোমাকে পেলাম বলে জানতে চাইছি, আবৃত্তি না জানলে কি সঞ্চালনা করা যায় না? দেখো, দুটো কিন্তু দু ধরনের জিনিস, মানে দুটো দিক দুটো। আবৃত্তি জানলে তো সেটা একটা প্লাস পয়েন্ট। যেমন তোমার বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা জ্ঞান, আমাদের তো শিক্ষার শেষ নেই, একটার সাথে আরেকটা শিক্ষা তো জুড়েই যায়। তো আবৃত্তি জানলে সেটা প্লাস পয়েন্ট, কিন্তু সঞ্চালনা করার একটা আলাদা স্টাইল, আলাদা। আমি আমার বক্তব্যকে আমার পরবর্তী স্টেজে কে আসছে, কোন শিল্পী আসছেন বা কাকে আমি সম্বর্ধনা দেব, এই যে স্টেজগুলো, এগুলো কিন্তু বলার কিছু ভঙ্গি থাকে, সেই ভঙ্গিগুলো একটু হলেও শিখতে হয়। কণ্ঠের ওঠানামা এবং টেম্পোটা ভীষণ, টেম্পোটা খুব দরকার। মানে আমি কোন লেভেলে, এটার সঙ্গে শ্রুতি নাটকের একটা ভীষণ যোগ আছে। একদম একদম। যারা নিয়মিত এই চর্চাগুলোর সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রে কি হয় যে স্পেস কতটা নেব, কতটা মানে ঢোক গিলবো, কতটা আমি শ্বাস প্রশ্বাসগুলোকে কন্ট্রোল করব, আমি কোনো একজন স্বনামধন্য খুব গুণী শিল্পী তাকে কিভাবে স্বাগত জানাবো, তার সম্পর্কে দুটো কথা বলা, বা শেষ হওয়ার পর সেই কবিতা বা সেই গানের সম্পর্কে আমি দুটো কথা বললাম। এই যে ব্যাপারটা, তাতে কি হয়, একটা পরিবেশ তৈরি হয়। একটা গান শোনার আগে বা কবিতা শোনার আগে একটা পরিবেশ তৈরি করে নিতে হয়। মানুষের শ্রোতার, আমরা বলি না কান তৈরি করে নাও, সেই কানটাকে তৈরি করে নিতে হয়। মানে অস্থির দর্শককে স্থির করে দেওয়া, মনোযোগী করে দেওয়া। সেটা কিন্তু একটা যে সঞ্চালক, তারও কিন্তু একটা কবিতার যদি দুটো লাইন বলে সে দর্শকের মনটাকে আকর্ষণ করে, আমার মনে হয় মন্দ হয় না, তার ক্ষমতা। হ্যাঁ, এটা তার, সেই কারণে কবিতাটাও দরকার, শ্রুতি নাটকও যেমন দরকার। নাটকের কিছু তো সব কিছুতে, আমরা কবিতাও বলি না, তার মধ্যেও কিন্তু একটু নাটক থাকে, নাটকীয়তা কিন্তু থাকবেই। তো এই ব্যাপার আর কি সব। আর আমি তোমার কবিতা তো খুব পছন্দ করি, খুব ভালো লাগে আমার তোমার কবিতা। এটা তো আমার মানে আমি তো ভাবি না, এখনো আমি ভাবতে চাইও না যে আমি আবৃত্তিটা করতে পারি কিনা। যাই হোক, আমরা তোমার আবার পরের কবিতায় যাব, এবং আমিও আজকে তোমার থেকে অনেক কিছু শিখলাম, এবং পরের কবিতা শুনবো, তারপর আবার তোমার ছোটবেলায় যাব। বলো কি শোনাবে? হ্যাঁ, আমি আবার প্রেমেই ফিরে আসি। এ কেমন ভ্রান্তি আমার, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার খুব প্রিয় কবি। তার ছোট ছোট কবিতা এরকম ভালোবাসার টুকরো বড্ড কঠিন লেখেন মাঝে মধ্যে, অনেকবার পড়তে হয়, সব নয়, কিছু কিছু লেখা
আমার কিন্তু খুব প্রিয় কবিতা, কবি উনি আর কি, ওনার কবিতা আমি প্রচুর করি। আজকে একটা ছোট কবিতা। এ কেমন ভ্রান্তি আমার, তুমি এলে মনে হয় দূরে সরে আছো, বহু দূরে। দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ। তুমি এলে মনে হয় অন্যরকম জল, হাওয়া, প্রকৃতি, অন্য ভূগোল, বিষুব রেখারা সব অন্য অন্য অর্থবহ। তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রাণ, হাত রাখলে মনে হয় স্পর্শহীন করতল রেখেছ চুলে, স্নেহ পলাতক দারুণ রুক্ষ আঙ্গুল, তাকালেই মনে হয় বিপরীত দিকে চেয়ে আছো। সমর্পণ ফিরে যাচ্ছে নগ্ন পায়ে, একাকী, বিষাদ, ক্লান্ত। করুণ ছায়া থেকে প্রতিচ্ছায়ে তুমি এলে মনে হয় কোনো দিন আসতে পারোনি। কুশল শুধালে মনে হয় তুমি আসোনি, পাশে বসলেও মনে হয় তুমি আসোনি। করাঘাত শুনে মনে হয় তুমি এসেছো, দুয়ার খুললেই মনে হয় তুমি আসোনি। আসবে বললে মনে হয় অগ্রিম বিপদ বার্তা, আবহাওয়া সংকেত ৮, ৯, নিম্নচাপ উত্তর পশ্চিম। এলে মনে হয় তুমি কোনোদিন আসতে পারোনি। চলে গেলে মনে হয় তুমি এসেছিলে, চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো। ভীষণ ভালো, সুন্দর একটা মুহূর্ত আমাদের কাটছে আজ। সময় হয়ে যায়, নিয়ে নিচ্ছি বিরতি, সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা ও কবিতা, আমাদের সঙ্গে অর্চিতা দি। আর আপনারাও কথা ও কবিতায় যারা অংশগ্রহণ করতে চান, যোগাযোগ করুন 9435317731 এই নম্বরে। অর্চিতা দি, তোমার নাম একেবারে সার্থক। আর সেই কি বলি, সেই ছোটবেলা, সেখানে তো আমার একটুখানি তোমার কাছ থেকে শুনতেই হবে। কথা দিয়েছি যে আমি ভুলবো না। খুব অল্প করে আমি সময়, অল্প করে কম। বলি। আমার বাবার হাত ধরে, আমার বাবাও একজন নাট্যকার ছিলেন, তার হাত ধরে আমার ওঠা। এবং তারপর দাদা জটাধর চক্রবর্তী, ও আমার খুব মানে এই জগতেই রয়েছে, অনেকগুলো স্কুল আছে, স্কুল চালায়ও। ওদের হাত ধরেই আমি এই জগতে এসেছি। তারপর কলকাতায় আসার পর স্যারের কাছে, কাজল সুরের কাছে আমি রয়েছি বহুদিন থেকে। তো তার হাত ধরেই শেখা, এবং তিনি কণ্ঠচর্চাটাকে খুব খুব গুরুত্ব দেন। এবং তিনি বলেছেন আমাকে, আমি এরকম অনেকেই এই আইডিয়াগুলো দিয়ে থাকি। কণ্ঠের দুটো কথা বলি দর্শকদের জন্যে, শ্রোতাদের জন্যে, যারা এখনকার যারা শ্রোতা রয়েছে, যারা এই আবৃত্তি চর্চায় রয়েছেন, তাদের জন্য দুটো কথা, যে কণ্ঠটাকে ভালো রাখতে হবে। কণ্ঠ কোনো সময়ের জন্য ঠান্ডা কোনো কিছু খাওয়া বা এগুলো তো যাবেই না, তার সাথে যেটা করতে হবে হামিং, গলার যে যতক্ষণ ধরে এই রেখে যাওয়া যায়, আর যদি মনে হয় আমাদের হৃৎপিণ্ড বাম দিকে থাকে, সেখানে যা স্ট্রোক করে হামিংটা করা, এটা যদি আপনারা করতে পারেন বাড়িতে, সকাল বিকেল যদি অভ্যেস করতে পারেন, কণ্ঠ মানে স্ট্রং হবে। যত ঠান্ডা লাগুক, যত, আমি কথা দিচ্ছি যে তার সেই কণ্ঠ ভাঙবে না। মানে মাইক্রোফোনে আমার ক্ষেত্রে দেখেছি কাজ হয়, একদম খুব কাজ হবে। তো সেই কারণে আমি বলবো, ছাত্রছাত্রীরা বড্ড ব্যস্ত, ওরা চট করে খুব তাড়াতাড়ি ওদের। আর আমাদের এই বেশি এখন দেখা যায় যাদের বাচ্চা টাচ্চা বড় হয়ে গেছে, তারপর এই জগতে আসেন সময় কাটানোর জন্য, তাদের জন্য কথা বলা, যে তারা মুখস্থ করতে পারেন না, তাদের মুখস্থ করার জন্য আমার কয়েকটা টেকনিক আমি ব্যবহার করি। যোগাযোগ করতে হলে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে নেবেন তারা, জানার জন্যে। কিন্তু আমি ছোট্ট একটা কথা বলি, মনোসংযোগ অর্থাৎ মেডিটেশনটা কিন্তু খুব প্রয়োজন প্রত্যেকের জন্যে, মনে রাখার জন্যে। যদি মেডিটেশনেরও অনেক ধরন আছে, একটা সামান্য ধরন, বাড়িতে একটু মিউজিক চালিয়ে চোখ বন্ধ করে ওম উচ্চারণ মনে মনে করুন, তাহলে এই মেডিটেশনটা যদি দিনের পর দিন একটু বাড়তে থাকে, লাস্ট 15 মিনিটস যদি করা যায়, তাহলে আমার মনে হয় আরো কিছু শোনার ইচ্ছে ছিল, কিন্তু হচ্ছে না দিদি, কবিতা দিয়ে শেষ করব। আমি কবিতায় যাই। আমি আবার আমার গুরু শ্রদ্ধেয় কাজল সুরকে প্রণাম জানিয়ে তারই একটি লেখা কবিতা প্রেমালাপের অবুঝ কবিতাটা দিয়ে আমি আজকে শেষ করব। হ্যাঁ, আমার চাওয়ায় সত্যি ছিল, হয়তো ছিল, তোমার কথায় মিল যে ছিল, হয়তো ছিল, আমি তীব্র প্রেমে অন্ধ ছিলাম, হয়তো ছিলাম,
তুমি কিচ্ছুটি বুঝলে না। তোমার সামনে নীল সমুদ্র, জল আর নীল জল, প্রিয়জন পাশে হাস্য ছিল, আমি শূন্য বক্ষস্থল। পিছু ধাওয়া করে নিত্য কেবলই মন ছুঁতে চায় তোমায়। তুমি বুঝতে পেরেও বুঝলে না কিছু, SMS ফিরে যায়। অপ্রিয় আমি, তবু পিছু নেই, দূর থেকে দেখি তোমায়। নীল সমুদ্র সাদা ফেনা ফেরে, নেই যে কারোর দায়। আমি যে ভীষণ প্রেমের কাঙাল, শুধু তোমার স্পর্শ পেতে সেই কবে থেকে হেঁটেই চলেছি তোমার সোনালি খেতে। তুমি কিচ্ছুটি বুঝলে না, কিচ্ছুটি জানলে না, তুমি কিচ্ছুটি বুঝলে না, কিছু জানতেও পারলে না। থেকে গেল অপেক্ষা। অনেক অনেক ভালো থেকো দিদি, অনেক শুভকামনা। কথা ও কবিতা দেখতে থাকুন। তবে আজকের মতো এই পর্যন্তই। সৃষ্টির আঙিনায় আমাদের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার।